নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমাদের পোর্ট ব্লেয়ার ভ্রমণের তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম নেভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকা, অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, কর্বেন্স কব বিচ এবং চিড়িয়া টাপু। এর আগের ব্লগে আমি নেভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকাকে ভালোভাবে বর্ণনা করেছি। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, কারণ এই মিউজিয়ামটি ছিল অসাধারণ। আগের ভিডিওটির লিংক আপনি উপরের আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওর মুখ্য বিষয় কর্বেন্স কব বিচ এবং চিড়িয়া টাপু। আমরা সেদিন চিড়িয়া টাপু শুধুমাত্র সূর্যাস্ত দেখার জন্য গিয়েছিলাম, আর বলাই বাহুল্য আমরা সেদিন সফলভাবে সূর্যাস্ত দেখতে সক্ষম হয়েছিলাম। অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউড ছিল না, আর এটি হলো চিড়িয়া টাপুর সূর্যাস্তের কিছু অমূল্য দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যায় না। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী, আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। এখন আমরা যাচ্ছি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম দেখতে। সেদিন আমরা নেভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকা দেখার পর যাত্রা শুরু করেছিলাম অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম দেখার জন্য। নেভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকা এবং জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম এই দুটি ছিল শহরের মধ্যে। কর্বেন্স কব বিচ শহর থেকে একটু দূরে, আর চিড়িয়া টাপু শহর থেকে বেশ অনেকটা দূরে ছিল। চিড়িয়া টাপু এই দ্বীপের অর্থাৎ পোর্ট ব্লেয়ার দ্বীপের সবচেয়ে শেষ প্রান্ত। চিড়িয়া টাপুতে পৌঁছে সূর্যাস্তের জায়গা থেকে আরেকটু এগিয়ে গেলে আপনি পাবেন মুন্ডা পাহাড়, আর মুন্ডা পাহাড়ে ট্রেক করলে আপনি পৌঁছে যাবেন এই দ্বীপের সর্বশেষ প্রান্তে। মুন্ডা পাহাড়ে ট্রেক করে একদম উপরে পৌঁছে আপনি ওখান থেকে হ্যাভলক দ্বীপটিও দেখতে পাবেন। এই ট্রেকিং এর ব্যাপারে আমি আপনাদের সঙ্গে পরে কথা বলছি। আগে জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামের ব্যাপারে কথা বলি। এখানে আপনি ট্রাইবালদের বিষয়ে অনেক তথ্য পাবেন। ये सब कैसे है भैया? मैम वो 30 का है। 30 का है। और ये सब मैम 4 वाला जरवा का मैडम 3 लास्ट रेट 330 है मैडम। और ये वाला उसको 330 है मैडम, 5 जरवा है। तो सिंगल है, उसमें देखिए चिकन करके बाकी सब मॉडल है। वो कैसे है? ये 100 है, वो 130 का, डबल वन 130। আমরা জানি যে আজও আন্দামানের দ্বীপগুলিতে এখানকার আদিবাসীরা বসবাস করছেন। এখানকার কিছু আদিবাসীরা আফ্রিকা থেকে এসেছিলেন। এই মিউজিয়ামে আদিবাসীদের খাদ্যাভ্যাস, বাড়িঘর, অস্ত্রশস্ত্র, পরিধান প্রণালী, খাদ্য রন্ধন প্রণালী, গৃহ নির্মাণ প্রণালী, বিনোদন ও আরও অনেক তথ্যকে উপস্থাপনা করা হয়েছে। এইমাত্রই আমরা প্রবেশ করলাম জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে। দুঃখের বিষয়, এখানে সব জায়গায় নো ক্যামেরা লেখা রয়েছে। এই মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, বাইরে লেখা রয়েছে ক্যামেরা নট অ্যালাউড। তো আমি এখন এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করে নেব। তো এখন আমি আপনাদের থেকে কিছুক্ষণের জন্য বিরতি নেব, আর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে প্রবেশ করব। এখন আমরা যাব কর্বেন্স কব বিচে। জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম আমার বেশ ভালো লেগেছে। এই মিউজিয়ামে আদিবাসীদের জীবনযাত্রা ও জীবন প্রণালী সম্পর্কিত তথ্য জানতে পেরে তাদের জীবনকে বেশ অনুভব করতে পারছিলাম। আমরা চিড়িয়া টাপুর ট্রেকিং এর ব্যাপারে কথা বলছিলাম। এখন যেতে যেতে একটু সে ব্যাপারে কথা বলা যাক। মুন্ডা পাহাড়ে ট্রেকিং এর অনুভূতি অতুলনীয়। তার ভিডিও আমি পরে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। মুন্ডা পাহাড়ে ট্রেকিং করার সময় আপনি 3টে অমূল্য রত্ন একসঙ্গে পাবেন। কোন 3টে রত্ন? পাহাড়, জঙ্গল
এবং সমুদ্র, প্রকৃতির 3 অমূল্য রত্ন। পাহাড় এবং জঙ্গল তাও আমরা অনেক সময় একসঙ্গে পেয়ে যাই, কিন্তু এই পাহাড় আর জঙ্গলের সাথে সমুদ্র একই জায়গায় পাওয়া এক বিরল পাওনা, ঈশ্বরের উপহার। আর তার সাথে ছিল সূর্যাস্ত। কি সুন্দর না এই মন্দিরটা! আর এই পাহাড়, জঙ্গল, সমুদ্র, ট্রেকিং, সূর্যাস্ত সবকিছু মিলিয়ে এই ট্রেকটি আমাদের আন্দামান ট্রিপের সবচেয়ে বেস্ট পার্ট হয়ে গিয়েছিল। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তারও একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র ছিল। পোর্ট ব্লেয়ারে কিছু কিছু নির্দিষ্ট সমুদ্র সৈকতেই আপনি স্নান করতে পারবেন, যেমন শহীদ দ্বীপ বা স্বরাজ দ্বীপের যে কোনো সমুদ্র সৈকতেই আপনি স্নান করতে পারবেন, কিন্তু এখানে অর্থাৎ পোর্ট ব্লেয়ারে মাত্র গুটি কয়েক কিছু সংখ্যক সমুদ্র সৈকতেই আপনি স্নান করতে পারবেন। আর যে সমস্ত সমুদ্র সৈকতে আপনি স্নান করতে পারবেন তার মধ্যে করবেনস কভ সমুদ্র সৈকতটি অন্যতম। এই শহরে পাহাড়, সাগর, জঙ্গল, গাছপালা এই সমস্ত কিছুর সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম করবেনস কভ সমুদ্র সৈকতে। আর এটি ছিল করবেনস কভ সমুদ্র সৈকতের পার্কিং স্পেস। হ্যালো, এখন আমরা চলে এসেছি করবেনস কভ সমুদ্র সৈকতে। যেমন হ্যাভলক এবং নীল আইল্যান্ডে অর্থাৎ স্বরাজ দ্বীপ বা শহীদ দ্বীপে আপনি যে অনেক সমুদ্র সৈকতে স্নান করতে পারবেন, এখানে পোর্ট ব্লেয়ারে খুব কমই এরকম বিচ আছে যেখানে আপনি স্নান করতে পারবেন, এবং এই করবেনস কভ বিচটি তাদের মধ্যে অন্যতম। আর আমরা আজকে এখানে মূলত স্নান করতেই এসেছি। চলুন আপনাদেরকে বিচটা কতটা সুন্দর একবার দেখিয়ে দিই। এগুলি সমস্তই হলো ডেড কোরাল বা মৃত কোরালের সারি। দেখুন সামনে যে পাথরের মতো দেখা যাচ্ছে না, এই যে এদিকে যে পাথরের মতো দেখতে সমুদ্রের ধারে পড়ে আছে, ওগুলো কিন্তু মৃত কোরালের সারি। আমরা প্রথমে ওগুলিকে পাথরই ভেবেছিলাম। শহীদ দ্বীপে ন্যাচারাল ব্রিজ বলে একটি সমুদ্র সৈকত আছে, লক্ষণপুর 2 সমুদ্র সৈকত। সেখানে আমরা গাইড নিয়েছিলাম সামুদ্রিক প্রাণী, উদ্ভিদ এগুলিকে চোখের সামনে দেখার জন্য। উনি আমাদেরকে বলেছিলেন যে এইগুলি পাথর নয়, এগুলি মৃত কোরালের সারি। তখনই আমরা জানতে পেরেছিলাম যে না, এগুলি পাথর নয়, এগুলি মৃত কোরালের সারি। এই সমুদ্র সৈকতের চারিপাশে নারকেল গাছ থাকায় এই সমুদ্র সৈকতের শোভা অপূর্ব। দূরে যে আইল্যান্ডটি বা দ্বীপটি দেখা যাচ্ছে ওটির নাম হলো স্নেক আইল্যান্ড বা স্নেক দ্বীপ। একজন স্থানীয় থেকে আমরা জানতে পারি যে ওটি স্নেক আইল্যান্ড। এখানে কিন্তু পায়ের নিচে বেশ বড় বড় পাথর লাগছে, ওই দিকটায় গিয়ে দেখতে হবে স্নান করা যায় কিনা। আমরা এরপরে কিছুটা দূরে গিয়ে স্নান করলাম, ওখানে আর পাথর ছিল না। এটি দেখুন এই সমুদ্র সৈকতটির দৃশ্য, কি অপূর্ব দেখতে এই সমুদ্র সৈকতটি না। আমাদের স্নান করা হয়ে গেছে, এখন আমরা বেরোবো চিড়িয়াটাপুর উদ্দেশ্যে। এই সমুদ্র সৈকতে আপনি প্রচুর জাপানিজ বাংকার দেখতে পাবেন। This is the Corbins Cove Beach. This beach is the only developed sea beach in the Port Blair city area. This beach has facilities for many water sports activities. এই সমুদ্র সৈকতের চারপাশটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে প্রচুর হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসও হয়। আর সামনে দিয়ে যে রাস্তা আছে সেখানে কিন্তু বাসও চলাচল করে। আজকে এখন আমরা চিড়িয়াটাপু যাব সূর্যাস্ত দেখার জন্য। এখন সময় হলো বিকেল 4টা, তো এখন আমরা বেরিয়ে যাব সূর্যাস্ত দেখার জন্য চিড়িয়াটাপুতে। চলুন আজ আমরা সবাই মিলে চিড়িয়াটাপুর সূর্যাস্ত দেখে আসি।
ততক্ষণ পর্যন্ত এই সমুদ্র সৈকতের সৌন্দর্য আরেকটু উপভোগ করে নিই। এ বড়ই সুন্দর, এখান থেকে যেতে মন চাইছে না। At this beach, you can do jet ski, speedboat ride, banana boat ride, parasailing and sea cart. এখানে আমরা কোনো রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করিনি, কারণ আমরা খুব ব্যস্ত ছিলাম চিড়িয়াটাপু যাওয়ার জন্য। 4টা বেজে গেছিল আর সূর্যাস্ত সেদিন আমাদের দেখতেই হতো। করবিন্স কভ বিচ কিন্তু আন্দামানের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র সৈকত। আপনি এই সমুদ্র সৈকতের এক পাশে দেখতে পাবেন চঞ্চলা সাগর আর অন্য পাশে দেখতে পাবেন পাম গাছ। আর হয়তো এই পাম গাছগুলির জন্যই এই করবিন্স কভ সমুদ্র সৈকতের শোভা এতটা বৃদ্ধি পেয়েছে। আর এখানে প্রচুর রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস, অ্যাডভেঞ্চার এগুলো হওয়ার দরুন এখানে সাগর পাড়ে মানুষের সমাগমও বেড়েছে। আর তাছাড়াও হোটেল আর রেস্টুরেন্ট তো আছেই এখানে ভরপুর। দেখুন আকাশে সূর্যটা কি সুন্দর লাগছে। আপনাদের হাতে সময় থাকলে করবিন্স কভ বিচে অবশ্যই লাঞ্চ করে তবেই বেরোবেন চিড়িয়াটাপুর উদ্দেশ্যে, কারণ এই পথটা অনেকটা লম্বা। করবিন্স কভ বিচে লাঞ্চ করার জন্য প্রচুর রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট আপনি পেয়ে যাবেন। করবিন্স কভ সমুদ্র সৈকত থেকে চিড়িয়াটাপু যাওয়ার রাস্তা অতীব মনোরম। অনেকেই গাড়ি থামিয়ে গাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের ধারে বা পাহাড়ের ধারে ছবি তুলছিলেন। আর আমাদের মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে বেশ ভালোই হতো। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনার পৃথিবীটাকে স্বপ্নের দেশই মনে হবে। শহর থেকে করবিন্স কভ বিচ অবধি যাওয়ার সময় আপনি যেরকম একপাশে সবসময় সমুদ্রকে দেখতে পাবেন, তেমনি করবিন্স কভ বিচ থেকে চিড়িয়াটাপু যাওয়ার সময় আপনি আপনার একপাশে সবসময় পাহাড় দেখতে পাবেন। চিড়িয়াটাপু বা পক্ষী সমুদ্র সৈকতে আপনি প্রচুর ম্যানগ্রোভের জঙ্গল দেখতে পাবেন। টাপু কথাটির মানে কিন্তু দ্বীপ। যেমন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপে আমরা প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য দেখেছিলাম, তেমনি এখানে অর্থাৎ পোর্ট ব্লেয়ারে আমরা এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো চিড়িয়াটাপু গিয়ে। চিড়িয়াটাপু কিন্তু চারিদিক দিয়ে ম্যানগ্রোভ অরণ্য দ্বারা পরিবেষ্টিত। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে একদিকে পাহাড় এবং একদিকে সমুদ্রের সৌন্দর্য বেশ উপভোগ করছিলাম। করবিন্স কভ বিচ থেকে চিড়িয়াটাপুর দূরত্ব মোটামুটি 21 কিলোমিটার। আর আপনারা তো জানেনই যে আমরা স্কুটি রেন্ট করেছিলাম, তাই স্কুটিতে 21 কিলোমিটার কিন্তু অনেকটা দূরত্ব। কিন্তু এতটা দূরত্ব যেতে যেতেও কখনোই আমাদের মনে হয়নি যে কখন পৌঁছাবো, কারণ এই পুরো রাস্তাটাই আমরা এতটা উপভোগ করছিলাম। এই রাস্তাটার সৌন্দর্য এতটাই সুন্দর ছিল, আমরা এই জার্নিটাকে এতটা উপভোগ করছিলাম যে আমাদের পৌঁছানোর কথা কখনো মনেই হয়নি। রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে এই রাস্তা দিয়ে যেতে যেতে কখন যে আমরা পৌঁছে গেলাম তা বুঝতেই পারিনি। আর দেখতে পেলাম এই দৃশ্য, চিড়িয়াটাপুর সূর্যাস্ত। চিড়িয়াটাপু থেকে আপনি দূরে অনেক আইল্যান্ড দেখতে পাবেন। দূরের পাহাড়গুলি সবই কিন্তু ছোট ছোট দ্বীপ। আমরা চলে এসেছি চিড়িয়াটাপুতে। চিড়িয়াটাপু হলো মূলত পোর্ট ব্লেয়ারে অর্থাৎ এই দ্বীপের সানসেট পয়েন্ট। চিড়িয়াটাপুতে পৌঁছে আমরা যে দৃশ্য দেখতে পেলাম তা অতীব মনোরম। এখানে পৌঁছে প্রথমে আমরা একটু হতাশ হয়ে গেলাম, কারণ আবহাওয়া বেশ মেঘলা করেছে আর সূর্য দেখা যাচ্ছে না। সূর্য বোঝা যাচ্ছে কোথায় আছে, কারণ ওখান থেকে আলো আসছে, কিন্তু মেঘে ঢেকে যাওয়ায় সূর্যকে ভালো করে দেখা যাচ্ছে না। এখন সূর্যই না দেখা গেলে সূর্যাস্ত আর কেমন করে দেখব বলুন? এত দূরে এসেও সূর্যাস্ত দেখতে পাবো না ভেবে মনটা প্রথমে একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সামনে আমরা যে দৃশ্য দেখতে পেলাম তা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।
সামনে আছে ডেড কোরাল বা মৃত কোরালের সারি, তারপরে সাগর, আর তারপরেই ছোট ছোট দ্বীপ যেখানে আছে ম্যানগ্রোভের অরণ্য, যা অতীব মনোরম। দেখুন একবার আপনি নিজের চোখেই, এই দৃশ্য অতুলনীয়। সূর্যাস্ত না দেখা গেলেও এই দৃশ্য মনকে ভালো করে দেয়। সামনে হলো মৃত কোরালের সারি, এরপরেই আছে সাগর, আর দূরে এগুলি হলো ছোট ছোট দ্বীপ যাতে আছে ম্যানগ্রোভ অরণ্য। আর ম্যানগ্রোভ অরণ্যের পিছনে যে উঁচুমতো দেখা যাচ্ছে সেটি কিন্তু পাহাড়। সূর্যাস্ত তো দেখা যাচ্ছে না, দেখি একটু অপেক্ষা করি সূর্যাস্ত দেখা যায় কি না। আমরা এখানে বসে চা খাচ্ছিলাম। অবশেষে অল্পের জন্য হলেও সূর্যদেব দেখা দিলেন। আমাদের চা টিফিন খেতে খেতে অপেক্ষা করা সার্থক হলো। আমি আপনাদের আগেই বলেছিলাম চিড়িয়া টাপু অনেকটা দূরে, 21 কিলোমিটার দূরে। তাই সূর্যাস্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়ি, কারণ অন্ধকার হয়ে গেলে সেই রাস্তায় স্কুটি চালিয়ে আসাটা বেশ বিপজ্জনক এবং ভয়ঙ্কর। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি, সেই সময় আর ক্যামেরা অন করিনি। এখন আমরা চলে এসেছি করবিনস্কপ বিচে। করবিনস্কপ বিচ খুব একটা দূরে নয়, তাই আমরা এখানে একটু বসেছি, একটু রেস্টও নেওয়া হয়ে যাবে আর একটু চা আর টিফিনও খাওয়া হয়ে যাবে। আপনারাও কিন্তু এরকম চিড়িয়া টাপু গেলে করবিনস্কপ অবধি এসে এখানে চা টিফিন খেতে পারেন। আমরা অর্ডার করেছি 2টো চা আর একটা এগ ম্যাগি। এখানে টিফিন করা যায় এটা তো বলছি, বাট এই দোকানটিতে খুব বেশি আইটেম পাওয়া যায় না। ম্যাগি, চাউমিন এগুলোই মূলত এখানে পাওয়া যায়। এখন আমরা এখানে চা টিফিন করে সোজা আমাদের হোমস্টেতে ফেরত চলে যাব। এখন সন্ধ্যে 6:30 বাজছে, আর আমাদের এইখান থেকে অর্থাৎ করবিনস্কপ বিচ থেকে হোমস্টে মোটামুটি 5 কিলোমিটার দূরে। তো আমরা একটু পরে বেরোলেও চলবে, কারণ এই রাস্তায় মোটামুটি আলো আছে। তাই আমরা বিকালে স্ন্যাক্স করেই একবারে বেরোবো হোমস্টে যাওয়ার জন্য। আরও একটা জিনিস আমি এখানে আপনাদের বলতে চাই যে এখানে কিন্তু বিকেল 5টার পর আর কোনো অ্যাক্টিভিটি করার মতন থাকে না। এখানে যা কিছু ঘোরার, যা কিছু দেখার, যা কিছু এনজয় করার সব কিন্তু বিকেল 5টার মধ্যেই আপনি করতে পারবেন। তারপরে মোটামুটি এখানে আর কিছু থাকে না। তাই আপনি যতটা তাড়াতাড়ি সকালে বেরোতে পারবেন তত আপনার জন্য ভালো। আর্লি মর্নিং 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে কোনো ট্যুর করে, তারপরে মিউজিয়াম ঘুরে, তারপরে কোনো একটা বিচে ঘুরলে আপনি দিনটিকে ভালো করে কাজে লাগাতে পারবেন। অবশেষে আমাদের চা টিফিন করা হয়ে গেছে, ম্যাগি খেলাম, মোটামুটি বানিয়েছিল। এখানে আপনি চাউমিনও পেতে পারবেন। এবার আমরা ফেরত যাব আমাদের হোমস্টেতে। আজকের মতো আমাদের ঘোরা সম্পূর্ণ হলো। আজকে আমরা সকালে বেরিয়ে প্রথমে গিয়েছিলাম নেভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকা, তারপরে গিয়েছিলাম অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, তারপরে করবিনস্কপ বিচে এসেছিলাম স্নান করার জন্য, এবং তারপরে চলে গিয়েছিলাম চিড়িয়া টাপু সূর্যাস্ত দেখার জন্য। এবং আবার আমরা এখন ফিরে এসেছি করবিনস্কপ বিচে একটু চা টিফিন করার জন্য। আমার আজকের দিনটিকে আমি 2টো ভিডিওতে ভাগ করেছি। প্রথম ভিডিওতে আমি নেভাল মেরিন মিউজিয়াম সামুদ্রিকা পুরোটা ভালো করে দেখিয়েছি। যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে নিচের লিঙ্কে বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং নিজেদের পরিবার এবং বন্ধুবর্গের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আসি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।